রাজের কাছে আমার পাঁচ সম্পর্কে কোনো কিছু লুকায় বিয়ে বসিনি। এমন না যে আমি বাচ্চার জন্য রাজের কাছে বিয়ে বসছি, এটা কিন্তু সে খুব ভালো করে জানে। আমি বিয়ে করছি একটা সংসারের জন্য, একটা সংসারের আশায়। যে আমি মেয়েটার একটা বাবা নাই, দুইটা ভাই, একটা ভাই অসুস্থ, আমার মা সে একজন সিঙ্গেল মানুষ, আর হায়াত কতদিন থাকবে, বা আমার তারা যখন কেউ না থাকবে আমার পাশে দাঁড়ানোর মতন যেন একজন মানুষ থাকে, সেই কথা বিবেচনা করিয়া প্লাস ভালোবাসা বিয়ে করছে সংসার করার জন্য, বাচ্চার জন্য না। বাচ্চা তো আল্লাহ প্রদত্ত জিনিস, এটিকে একটা মেয়ে চাইলে বানাইতে পারে বলেন? সেটা মেয়ে হোক বা ছেলে, কেউ পারবে? কেউ পারবে চাইলে একটা বাচ্চা বানাইতে? কখনো পারবে না। সে যে কথাটা বললো যে আমি পুরুষের পর পুরুষ বদলাইছি, বিছানার পর বিছানা বদলাইছি একটা বাচ্চার আশায়, তাও তো আমি মা হতে পারি। আপনার তো হয়েছে, আল্লাহ যেন আপনার কোল সবসময় ভরা রাখে, বুঝতে পারছেন? এই যে কিছুদিন আগে যে আপনার একটা ভাইয়ের মধ্যে বাচ্চাটা মারা গেল, লক্ষ লক্ষ টাকা খরচ করলো, রাখতে তো পারলো না, রাখতে পারছে? এগুলো তো আল্লাহ প্রদত্ত। আল্লাহ যারা চাইবে আল্লাহ বাচ্চা দিবে, যারা চাইবে না তারা। আপনি আমাকে একটা ধোকা দিতে পারতেন, এই যে থাপড়ানোর কথা বলছেন, আমি তো একটু মাইন্ড করি না, বলতে পারেন, কিন্তু আপনি আমার অস্তিত্বটা নিয়ে কথা বললেন, আমার দুর্বল জায়গাটা নিয়ে কথা বললেন, তাই না? আপনার কি মনে হয় আপনি দুর্বল জায়গা নিয়ে কথা বলে আপনি সবার কাছে অনেক মহৎ হয়ে গেলেন, বড় হয়ে গেলেন, বড় হইতে পারছেন? আপনার যদি মনে হয় আপনি বড় হইতে পারছেন, তাহলে বড় থাকেন, সমস্যা নেই। আল্লাহ আপনার আরো বড় করুক, আপনার আরো বড় হওয়ার তৌফিক দিক, ঠিক আছে? আপনার যেন কখনো কোনো জায়গায় ছোট না হইতে হয়। আপনারা দেখেন, আমি কখনো কাউকে অভিশাপ দিই না, আমি না কোনো প্রতিশোধ করার মেয়ে না, সত্যি কথা। আপনারা কারা আমার কি মনে করেন জানেন, আমার ভিতরে কোনো প্রতিশোধ নেওয়ার কোনো আকাঙ্ক্ষা কোনোদিন কোনো কালে ছিল না, এখনো নাই। আমি খালি একটা জিনিস আল্লাহর উপর ভরসা রাখি, যে আমার ঠকাবে তার ঠকতে হবে, প্রকৃতি রিভেঞ্জ নিবে, আমি না। এটা ইংলিশে একটা প্রবাদ আছে, রিভেঞ্জ অফ নেচার, প্রকৃতি প্রতিশোধ নিয়ে নেয়, ঠিক আছে? আমি সবসময় আল্লাহর উপর ভরসা রাখি, আর সেটার কিন্তু বাস্তব প্রমাণ আপনারা অনেকেই দেখছে। যে আমার ঠকাইছে সে নিজে ঠকাইছে, যে আমার সাথে অন্যায় করছে আল্লাহ পাক তার সাথে অন্যায় করে দিয়েছে। আজকে আমার দুর্বলতা নিয়ে কথা বলছেন, আমার আঘাত দিচ্ছেন, আমার যে জায়গাটা সব থেকে ক্ষত জায়গা, একটা মেয়ের সব থেকে দগদগে ঘা যে জায়গাটার মধ্যে আমার, সেই জায়গাটার মধ্যে আপনি আঘাত করছেন। আমি দোয়া করি আপনার কখনো ওই জায়গায় আঘাত না লাগুক, আল্লাহ আপনার সবকিছু সহি সালামত রাখুক, আপনি ভালো থাকেন, আপনার আল্লাহ সবকিছু করার তৌফিক দেখ, আরো মুখের শক্তি আপনার আরো বাড়াই দেখ, আপনার জিহ্বার শক্তি আল্লাহ আরো বাড়াই দেখ, আপনি যেন আরো বলতে পারেন মানুষের অস্তিত্ব নিয়ে কথা, মানুষের দুর্বল জায়গায় আঘাত দিয়ে কথা। আপনি কি আমার নিয়ে কথা বলার মতো আর কোনো টপিক ছিল না, আর কোনো কথা ছিল না? একটু আগে নিয়ে না হয় একটু খারাপ কথাই বলতেন, এটাই বলতে হইল, এটাই পাইলেন আপনি খুঁজা। ভালো করছেন বলছেন, সব কথার উত্তর তো আসলে আমি চাইলে সবসময় দিতে পারবো না, তবে আমি এখনো বলবো ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের কাছে আমার আসলে আর কোনো কিছু বলার নাই, চাইলে অনেক কথা বলা যায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা পার হয়ে যাবে, কথা বলা শেষ হবে না। আসলে এই বিষয়টা নিয়ে কথা বলো লাস্টে, এই বিষয়টা নিয়ে যদি প্রথমে কথা বলতাম তাহলে আমি আর কোনো কথা বলতেই পারতাম না, এই জন্য এই বিষয়টা নিয়ে লাস্টে কথা বলছি। এখন আর আমি কোনো কথা বলতে পারবো না, সত্যি কথা। আমার আজকের এই রাত কিভাবে যাবে সেটাও আমি জানি না, দোয়া করেন যাতে আমি ঠিক থাকতে পারি, আমার জন্য সবকিছু ঠিকঠাক থাকে, সব ভালো থাকবেন। কথা হইলো, আমার ভাবিকে আমরা টর্চার করি, হ্যাঁ আমার ভাই টর্চার করে। প্রথমত আমার ভাবি ওই ক্যারেক্টারের মেয়েই না যে তারা টর্চার করতে হবে, বুঝতে পারছেন? আমি আপনাকে একটা সুযোগ দিলাম, কি জানেন? আপনি আমার ভাবির সাথে টানা একদিন মানে 24 ঘন্টা কথা বলবেন। এই 24 ঘন্টা কথার মধ্যে যদি আপনি আমার বিরুদ্ধে একটা
একটা কথা আমার ভাবির মুখ থেকে বাইর করতে পারেন, বা আমার ভাবি বলে আমার বিরুদ্ধে একটা কথা যে আমার ননদ খারাপ, আমার ননদ এই এটা করলো, আমার ননদ ওইটা করলো, আমার ননদের চরিত্র খারাপ, আমার ননদের এইটা খারাপ, আমার ননদের ওইটা খারাপ, যদি এরকম একটা কথা আপনি আমার ভাবির মুখ থেকে বের করতে পারেন, বা আমার ভাবি আপনার ইচ্ছাকৃত ভাবে বলে, তাহলে আপনার জুতা আর আমার গাল আমি মাইনা নিব। বুঝতে পারছেন? এইটা হচ্ছে আমার ভাবি, যে কখনো শ্বশুর বাড়ির নিন্দা নিয়ে থাকে না, পারলে ভালোটা বলে, না পারলে সে কথাই বলে না। যদি তার কাছে এটা মনে হয় যে তার শ্বশুর বাড়ির মানুষজন সঠিক না, তার শ্বশুর বাড়ির মানুষজন তার সাথে অন্যায় করে, অত্যাচার করে, তাহলে সে শ্বশুর বাড়ির মানুষজন নিয়ে কথাই বলে না। আর যদি কথা বলে তাহলে সেটা সবসময় ভালোটা বলে। আপনার মতো না, বিয়ে হওয়ার পর থেকে এই পর্যন্ত কোনোদিন আপনার মুখে কোনো একজন মানুষের সম্পর্কে কোনো ভালো কথা শুনি নেই। সেটা হোক নিজের শ্বশুর, হোক নিজের শাশুড়ি, হোক ননদ, হোক দেবর, হোক ভাসুর, হোক চাচা শ্বশুর, হোক চাচি শাশুড়ি, কারোর সম্পর্কে আজ পর্যন্ত একটা ভালো কথা শুনি নাই। এমন না যে আপনি আমার সম্পর্কেও ভালো কথা বলছেন। আপনি আমার সম্পর্কে আমার সাথে বসে যখন আমার সাথে কথা বলছেন তখন আমি আপনার কাছে ভালো ছিলাম, ঠিক আমার পরে অগোচরে যার সাথে কথা বলছেন তার কাছে যে আপনি আমার বদনাম করছেন। আপনি এমন মানুষ, ঠিক আছে? সুতরাং আমার ভাবির নিয়ে আপনার কথা বলার দরকার নেই। আপনি কোনোদিন আমার ভাবির মুখ থেকে আমার কোনো বদনাম শোনার সৌভাগ্যই হইব না কোনোদিন। এই বদনাম শুনতেও একটা সৌভাগ্য লাগে, যে সৌভাগ্যটা আপনার হইব না। আমার বিরুদ্ধে আমার কোনো একটা বদনাম আমার ভাবি আপনার কাছে যা করবো, এই সৌভাগ্য আপনার হইব না, এটা সম্ভব না। সুতরাং আপনি আমার ভাবির নিয়ে কথা বলা বাদ দিয়ে দেন। আপনি আমার ভাবির নিয়ে কথা বললেন না, আপনি আমার ভাবির মানসিকতা নিয়ে কথা বললেন না, ইন্টেনশন নিয়ে কথা বললেন না, কারণ আমার ভাবির মতন অমায়িক লোক হয় না, পুরা বাড়ি চ্যালেঞ্জ। আর একটা কথা, সব থেকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কথা, সেটা হইলো সে এই বাড়ির মানুষদের ডমিনেট করলো। কি ডমিনেট করলো? যে এই বাড়ির আমাদের কোনো যোগ্যতা নাই তাদেরকে নিয়ে কথা বলার, তাদেরকে ই করার। হ্যাঁ, ওই আদার ব্যাপারে কি আমরা জাহাজের খবর রাখবো? আদার ব্যাপারে জাহাজের খবর রাখতে পারে না, এটা ঠিক, আপনার কথা যুক্তি আছে, কিন্তু কোন জাহাজের ব্যাপারে আছে যে আদার ব্যাপারের কাছে মাইয়া বিয়ে দেয়? যারা নাকি জাহাজের ব্যাপারে, তারা তো এক জাহাজালা আরেক জাহাজের লোকের টক্কর লয়। আপনার ফ্যামিলি দেখে শুনে, আপনি তো প্রেম করে বিয়ে করেন নাই, প্রেম করে বিয়ে করছেন সেটা তো করেন নাই। আপনারা আপনার ফ্যামিলি দেখা শুই না, সুন্দর সুদর্শন ভদ্র এবং গোষ্ঠীর পোলা দেখা বিয়া দিছে, তাই না? তাহলে এই আদার ব্যাপারের কাছে কেন আপনি জাহাজের মাইয়া এসে বিয়া বসলেন? জাহাজের মাইয়া এসে বিয়া বৈশা, আপনি যদি জাহাজের মাইয়া আদার ব্যাপারের কাছে বিয়া বৈশা যদি আপনি জাহাজের গল্প করেন, তাহলে হইব না। আপনার অস্তিত্ব তো রয়ে গেল আদার ভিতরে। আর এই যে আদার ব্যাপারে কোন, আদার মধ্যে যে ঝাল, আদা ছাড়া কি খেতে পারেন আপনি? আদা অনেক প্রয়োজনীয় জিনিস, আদা ছাড়া স্বাস্থ্য ভালো থাকে না। বুঝতে পারছেন? আদা শরীরের জন্য অনেক উপকারী জিনিস। আদার ব্যাপারে চাইছেন, আপনার কিসমত ভালো দেখে আদার ব্যাপারে চাইতে পারছেন। বুঝতে পারছেন? তা না হইলে আরেকটা, যে আপনি যে একটা কথা কইলেন না যে আমি হইলো আপনার উপর দিয়ে আরেকজনের উপরে শোধ তুলছি, আমি আসলে হার উপরে শোধ তুলি নাই। আমার মনে করেন তুলছিও, দুইটাই আমি আপনাদের ক্লিয়ারে বলে দিলাম, দুইটাই হইতে পারে। আপনি ভাবতে পারেন শোধ তুলছি, আবার ভাবতে পারেন যে না শোধ তুলি নাই। শোধ তুলি নাই কেন ভাবতে বলছি, আমি তারা এইটা বুঝাইছি যে ভাই, বাড়ির বউ কাজ কি? বাড়ির বউ কাজ করবো, রান্না করবো, বাচ্চা কাচ্চা পালবো, খাওয়া দাওয়া করবো, স্বামীর সেবা করবো, শ্বশুর শাশুড়ির সেবা করবো, বাড়িঘর দেখে শুনে রাখবো। আমার কি দরকার ছিল বাড়ির বউ ইউটিউবিং শিখানো? বাড়ির বউ ইউটিউব কেন শিখাইতে হইব? টাকা কামানোর রাস্তা কেন দেখাই দিতে হইব? আর কোনো কাজ ছিল না? আর কোনো কাজ তো আমি কখনো দেখি নাই। এই যে এত বড় বড় কথা, এত বড় বড় ডাব, এত বড় বড় মানে জাহাজের ব্যাপারে, এই ডাবগুলা কিন্তু আমি আগে শুনি নাই। এই যে এখন শুনি ইদানিং কিছুদিন, কতদিন, 3-4 বছর হয়েছে। এর আগে কিন্তু কখনো শুনি নাই। কিন্তু আপনি কিন্তু এবারে বিয়ে হয়েছেন বহুত বছর। আদার ব্যাপারে জাহাজের ব্যাপারে কেমনে? আপনি যখন বিয়ে হয়েছেন তখন আপনার বাড়ি তো টিনের ঘর ছিল, এই বাড়ি তো টিনের ঘর ছিল। আর আমি হয়েছি একটা সময় কি জানো, আঠি হইয়া গড়াগড়ি পাবো। আমি তো আঠি অলরেডি তো আমি আঠি, আমি তো আম না ভাই। আপনার বাড়ির বউ, পোলার বউ, ঠিক আছে? হ্যাঁ গইলো, আপনার এর নিয়ে খাইয়া অভ্যাস আছে, আপনার এগুলো সহ্য করার অভ্যাস আছে। আমার নাই, আমি তো জানো না এগুলো সহ্য করতে। প্রথমত আমি কোনোদিন এগুলো সহ্য করুম না, দ্বিতীয়ত আমার সাথে এগুলো কোনোদিন হইব না, কারণ আমার ভাইয়ের বউ আপনার মতন না। বুঝতে পারছেন? আবারও বললাম, আমি কোনোদিন এগুলো সহ্য করুম না, আর আমার ভাইয়ের বউ আপনার মতন না যে আপনার এই ব্যবহারগুলো আমার সাথে করব। আপনি করতেছেন আর হ্যাঁ ছাড় দিতেছে, হ্যাঁ তো আপনারা কিছু করতে পারতেছেন। আপনারা দিন কইলেন না
যে তোর বড়রাই কিছু করতে পারে না, হেড অফ দ্য ফ্যামিলি, তুই কি করবি? আমার কোনো কিছু করার ইচ্ছা নাই তো ভাই, আমি একদম মামুনি একজন মানুষ। ওই যে চিপ দিলে গলে যাবো গা, কইলেন না কেলে মাটি হাতের মুঠোর মধ্যে থাকে, চিপ দিলে গলে যাবো গা, আমি গলে যাবো গা। আমি আসলে চিপ দিলে গলে যাবো গা। আমার তো আপনার সাথে পারার দরকার নাই, আমার তো আপনার সাথে কথা কাটাকাটিরও দরকার নেই, কোনো কিছুর দরকার নেই আপনার সাথে আমার। এবং সর্বশেষ কথা যেটা, সেটা হইলো আপনারা একটা জিনিস ভাবেন, একজন মানুষের মানসিকতা কিরকম হইলে সে আরেকটা মেয়ের দুর্বলতার সুযোগ নেয়। দুর্বলতা কি? আমার বাচ্চা হয় না, এটা তো ইউটিউবে সবাই জানে না? এটা নিয়ে, এটা একটা মেয়ের জন্য মা হইতে না পারা কত বড় একটা খারাপ লাগার বিষয়। এটা যে মেয়ের বাচ্চা না হয় সেই মেয়ে বোঝে। যেই মেয়ে প্রতিনিয়ত মানুষের কাছে বাঞ্জা শব্দ শোনে সেই মেয়েটা বোঝে যে একটা মেয়ের বাচ্চা না হইলে ওই মেয়েটার কাছে কিরকম লাগে, আর যখন মানুষ বাঞ্জা বইলা ডাক দেয় সেইটার আঘাতটা কি পরিমাণ লাগে। আর সে আমারে বলতেছে যে আমি জামাইয়ের পরে জামাই বদলাই, বিছনার পরে বিছনা বদলাই, তারপরেও আমি মা হইতে পারি। আমি কি জামাই বদলাইছি মা হওয়ার জন্য? আমি তো আমি আপনাদেরকে আমার লাইফের স্টোরিটা শেয়ার করি। আমার যে প্রথম হাজব্যান্ড, তার সাথে আমরা 9 বছর সংসার করছি। আমার বিয়ের 3 মাস পরে আমি কনসেপ্ট করছি। কনসেপ্ট না 3 মাস না, সরি, আমার বিয়ের 4-5 মাস পরেই আমি কনসেপ্ট করে ফেলছি। তো কনসেপ্ট করার পরে আমার যিনি হাজব্যান্ড ছিল তিনি সেই বাচ্চাটা রাখতে চাইলেন। আর তখন আমি খুবই ছোট ছিলাম, আমি আমার হাজব্যান্ডের বিরুদ্ধে যে কথা বলতে পারিনি। আমার ওই এক্স হাজব্যান্ড আমার থেকে প্রায় 10-12 বছরের সিনিয়র ছিল। আমি তাকে অনেক ভয় পেতাম। আমি কখনো তার মুখের দিকে তাকায় কথা বলিনি, চোখের দিকে তাকায় কথা বলিনি। মানে তার কাছ থেকে চলে আসার আগ পর্যন্ত আমি কোনোদিন তার চোখের দিকে তাকায় কথা বলিনি, এবং তার চোখের দিকে তাকায় কোনোদিন তার সাথে তর্ক করিনি, আপনি থেকে কোনোদিন তুমি বলিনি আমার এক্স হাজব্যান্ডকে। তো যখন উনি বাচ্চাটা যখন রাখতে চায় নাই, তখন আমি আর বাচ্চাটা রাখতে পারিনি। আমি আসলে তাকে ফোর্স করতে পারিনি, আমি তাকে জোর খাটায় বলতে পারিনি যে আমি বাচ্চাটা রাখতে চাই বা রাখবো। আর উনি আমাকে এত যত্ন করছে, আমার আসলে মনে হয়েছে যে আমি এই দুনিয়াতে সব থেকে ভালো একটা জায়গাতে আছি, সব থেকে সেফ একটা জায়গাতে আছি। মানে আমি কখনো আসলে অত ভালোবাসা পাই নাই কারো কাছ থেকে, আমার ওই হাজবেন্ড আমাকে যত ভালোবাসা দিছি। তো তখন আমার কাছে ওই মুহূর্তে যা মনে হয়েছে উনি যেটা বলে ওইটাই হাদিস, মানে এটার থেকে ভালো কোনো কথা হয় না। উনি যেটা বলবো এটা ঠিক। ওই মুহূর্তে দাঁড়াই আমার এটা মনে হয়েছিল জায়গাটিরও দরকার নেই। বুঝতে পারছেন? আবারও বললাম, আমি কোনোদিন এগুলো সহ্য করুন না। আর আমার ভাইয়ের বউ আপনার মতন না যে আপনার এই ব্যবহারগুলো আমার সাথে করব। আপনি করতেছেন আর হেরা ছাড় দিতেছে। হেরা তো আপনারা কিছু করতে পারতেছেন। আপনারা দিন কইলেন না যে তোর বড়রাই কিছু করতে পারে না, হেড অফ দ্য ফ্যামিলি, তুই কি করবি? আমার কোনো কিছু করার ইচ্ছা নাই তো ভাই, আমি একদম মামুনি একজন মানুষ। ওই যে চিপ দিলে গলে যাবো গা, কইলেন না কেলে মাটি হাতের মুঠোর মধ্যে থাকে, চিপ দিলে গলে যাবো গা, আমি গলে যাবো গা। আমি আসলে চিপ দিলে গলে যাবো গা। আমার তো আপনার সাথে পারার দরকার নাই, আমার তো আপনার সাথে কথা কাটাকাটিরও দরকার নেই, কোনো কিছুর দরকার নেই আপনার সাথে আমার। এবং সর্বশেষ কথা যেটা, সেটা হইলো আপনারা একটা জিনিস ভাবেন, একজন মানুষের মানসিকতা কিরকম হইলে সে আরেকটা মেয়ের দুর্বলতার সুযোগ নেয়। দুর্বলতা কি? আমার বাচ্চা হয় না, এটা তো ইউটিউবে সবাই জানে না? এটা নিয়ে, এটা একটা মেয়ের জন্য মা হইতে না পারা কত বড় একটা খারাপ লাগার বিষয়। এটা যে মেয়ের বাচ্চা না হয় সেই মেয়ে বোঝে। যেই মেয়ে প্রতিনিয়ত মানুষের কাছে বাঞ্জা শব্দ শোনে সেই মেয়েটা বোঝে যে একটা মেয়ের বাচ্চা না হইলে ওই মেয়েটার কাছে কিরকম লাগে, আর যখন মানুষ বাঞ্জা বইলা ডাক দেয় সেইটার আঘাতটা কি পরিমাণ লাগে। আর সে আমারে বলতেছে যে আমি জামাইয়ের পরে জামাই বদলাই, বিছনার পরে বিছনা বদলাই, তারপরেও আমি মা হইতে পারি। আমি কি জামাই বদলাইছি মা হওয়ার জন্য? আমি তো আমি আপনাদেরকে আমার লাইফের স্টোরিটা শেয়ার করি।